তো আমরা রান অফ করব আমাদের সেকেন্ড লেকচার। রান অফটা কি? Runoff means the draining or flowing off of precipitation from a catchment area through surface channels. তার মানে কি, যখন রেইনফল বা প্রেসিপিটেশন হবে তারপর তোমার একটা পোর্শন অফ ওয়াটার তো অলওয়েজ গ্রাউন্ডের ভিতরে চলে যাবে। The remaining of the water that will remain above the ground, যেটা পার্কুলেট বা ইনফিলট্রেট করতে পারবে না, সেটা কি গ্রাউন্ডের উপর দিয়ে রান অফের মাধ্যমে ডাউন দ্য স্লোপ ফলো করে একটা আউটলেটের দিকে যাবে। সেই আউটলেটটা হতে পারে যে কোনো একটা স্টর্ম ড্রেনেজ আউটলেট, অথবা আউটলেটটা হতে পারে লেক বা একটা রিজার্ভয়ার, অর একটা সারফেস ওয়াটার বডি পুকুর হতে পারে, তোমার রিভার হতে পারে, লেক হতে পারে, যে কোনো কিছু। এই কনসেপ্টের সাথে রিলেটেড একটা কনসেপ্ট হলো ক্যাচমেন্ট এরিয়ার একটা কনসেপ্ট। ক্যাচমেন্ট এরিয়াটা কি? ক্যাচমেন্ট এরিয়া হলো সেই এরিয়া, যতটুকু এরিয়ার মধ্যে যে কোনো পয়েন্টে রেইনফল পড়লে ওই সিমিলার বা একটা আউটলেট দিয়ে ওয়াটারটা ড্রেইনড আউট হবে। যতটুকু এরিয়া তোমার ওই একটা আউটলেটের ভিতর দিয়ে ড্রেনেজ করতে পারবে, সেই এরিয়াটাকে আমি বলবো ক্যাচমেন্ট এরিয়া। এটা বোঝানোর জন্য আমরা যদি ভিজুয়ালাইজ করি, আমরা যখন একটা ওয়াশরুম তৈরি করি, ঠিক আছে, একটা ওয়াশরুম যখন তৈরি করা হয়, ওয়াশরুমের কিন্তু একটা স্লোপ দেওয়া হয়। ওই স্লোপটা ইজ টুয়ার্ডস দ্য ড্রেইন, একটা ড্রেইন আউটলেট, যাতে ওয়াশরুমের যে কোনো জায়গায় ফ্লোরে পানি পড়লে ওই ড্রেন দিয়ে তোমার পানিটা যাবে, যাতে কোথাও পানিটা জমা না থাকে। ওয়াশরুমের যতটুকু রেক্ট্যাঙ্গুলার এরিয়া, সেই এরিয়াটাই রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, হোয়াট এভার দ্য শেপ ইজ, ওই ওয়াশরুমের ওই এরিয়াটাই হলো গিয়ে ক্যাচমেন্ট এরিয়া ফর দ্যাট আউটলেট। ঠিক আছে, ড্রেইন আউটলেট। এটা একটা পার্কিং লট হতে পারে, এটা একটা যে কোনো পেভড সারফেস হতে পারে। এগুলো হলো ম্যান মেড কনস্ট্রাক্টেড সারফেস, যেটা আমরা বাউন্ডারিটা এমন ভাবে ক্রিয়েট করি স্লোপ দিয়ে, যে ওই পোর্শনে যে কোনো জায়গায় ওয়াটার আমরা পানি ফেলি না কেন, একটা ড্রেন দিয়ে আউটলেট দিয়ে ড্রেইনড আউট হয়ে যাবে ওয়াটারটা। দ্যাটস ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাচমেন্ট। এই ক্যাচমেন্ট বাউন্ডারির বাইরে যদি পানি থাকে, সেটা অন্য কোনো আউটলেট দিয়ে ড্রেইনড আউট হবে। আমাদের বাংলাদেশ তোমার, আমাদের একটা প্রবলেম হয় ফ্লাড নিয়ে। আরবান ফ্লাড বলি, রিভারাইন ফ্লাড একটা। আরবান ফ্লাড আমি বলছি না, আরবান ফ্লাডের রিজন ডিফারেন্ট। রিভারাইন ফ্লাড মানে রেইনফল হয়ে পানি যখন তোমার রিভারে পড়ে, এই রিভার উঠছে যখন ফ্লাডিংটা হয় আশেপাশের রিজনে, সেটাকে বলি আমরা রিভারাইন ফ্লাড। রিভারাইন ফ্লাড মেইন রিজন হলো গিয়ে রিভারের ওয়াটার লেভেলটা যখন অনেক উপর দিয়ে যায়, ঠিক আছে, এবং সে ট্রান্সবাউন্ডারি রিভার গুলা যখন হাই ওয়াটার লেভেল ক্যারি করতে থাকে, সেইটা আমরা সবসময় শুনে আসছি। আবার আপস্ট্রিমে যারা থাকে, আপার রাইপেরিয়ান রিজনে, অন্য কান্ট্রিটা আমাদের আপার রিচে যারা থাকে, তখন যদি তারাও আবার রিভারে কোনো ব্যারেজ বা কোনো কিছু দিয়ে থাকে, ওইটা যে স্লুইস গেট ওপেন করে দেয়, আবার ওইখানে একটা ফ্লো আসে। এই যে এক্সট্রা সারফেস রান অফ, এটা আমাদের কন্ট্রোলের বাইরে। কেন? কারণ আমাদের এই বাংলাদেশ, যেটা বিগেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ পার্ট অফ জিবিএম বেসিন। জিবিএম বেসিনটা কি? গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা বেসিনের একটা অংশ। এই জিবিএম বেসিন কিন্তু ধরো গ্যাঞ্জেসের একটা ফ্লাড প্লেন আছে, ক্যাচমেন্ট এরিয়া আছে, মেঘনার আছে, যেহেতু রিভার গুলো কাছাকাছি, এই তিনটার ফ্লাড প্লেন বা ক্যাচমেন্ট এরিয়া ওভারল্যাপ, এবং ওভারল্যাপ হয়ে এই পুরাটার ওয়াটারটা বাংলাদেশ দিয়ে তোমার বে অফ বেঙ্গলে যাচ্ছে। মোস্ট 90% অফ এই জিবিএম বেসিনের ওয়াটার বাংলাদেশ দিয়ে ড্রেইনড আউট হচ্ছে, কারণ গ্যাঞ্জেসটা বাংলাদেশে ডাইভার্টেড হয়েছে, বাংলাদেশ দিয়ে তোমার ড্রেইন হয়ে নিচে তোমার বাংলাদেশের সাউথে বে অফ বেঙ্গলে গেছে। মেঘনাও তাই, তোমার ব্রহ্মপুত্র তাই।
এখন কথা হলো, এই পুরা জিবিএম বেসিনের কতটুকু পার্সেন্ট এরিয়া বাংলাদেশ বাংলাদেশের উপরে লোকেটেড? অনলি 8%। তার মানে বাংলাদেশ কন্ট্রোল করে অনলি 8% অফ দ্য হোল জিবিএম বেসিন ল্যান্ড এরিয়া। বাকি 92%ই হলো গিয়ে বাংলাদেশের বাইরে। এখন বাংলাদেশের বাইরে তখন ওখানে যখন ফ্লাড হয়, ওরা যেভাবে কন্ট্রোল হয়, আমাদের উপর দিয়ে যখন যায় পানিটা, ফ্লোটা, আমরা উই মেয়ারলি ক্যানট কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স। তারপরেও বাংলাদেশ এখন ফ্লাড ফোরকাস্টিং এফিসিয়েন্সি বাড়াতে, 90s-এ ফ্লাডের ভালনারেবিলিটি আমাদের যতটুকু ছিল সেইটা আমাদের অনেক কম। ফোরকাস্টিং অ্যাবিলিটি বা অ্যাকিউরেসি আমাদের বেড়েছে। তাতে করে যেটা হয়, যেখানে যদি ফ্লাড হয় সেখানে আমরা বলে দিতে পারি পিপল ক্যান মুভ দেয়ার লাইফ স্টক হোয়াট এভার টু আ সেফার ডিস্টেন্স, দেমসেলস টু সেফার প্লেসেস। এর জন্য ক্ষয়ক্ষতি অনেক কমেছে। যেটা আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারতেছে না সেটা হলো আমাদের এগ্রিকালচার। ধান লাগিয়ে ফেলেছে, এখন ফ্লাডের জন্য মানে ধান না পরিপক্ক হলে তো ওইটা ইল্ড করতে পারবে না। সো যেটা হয়েছে যে ডিস্ট্রয় হয়ে যায় অনেক সময় যখন ফ্লাড হয়। এইসব সবকিছু বলার মূল উদ্দেশ্য হলো গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ ক্যাচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাচমেন্ট আবার বলছে ইজ দ্যাট এরিয়া, ওই এরিয়ার উপর রেইনফল পড়লে পুরা রেইনফলটা যেই আউটলেটের সাথে ড্রেইনড হবে, আউটলেট দিয়ে ড্রেইনড হবে, ওই আউটলেটের সাথে রিলেটিভ হলো গিয়ে ক্যাচমেন্ট এরিয়া অফ আ বেসিন। এখন এখানে তোমার ওভারল্যান্ড ফ্লো আর সারফেস রান অফ, আর সারফেস রান অফ আর বেস ফ্লো এর মধ্যে কিন্তু তোমার ডিফারেন্স আছে। ওভারল্যান্ড ফ্লোটা কি? সে একটা পেভড এরিয়া, একটা সিমেন্টেড এরিয়া, ঠিক আছে, যেটা যেটার ভিতরে কোনো ইনফিল্ট্রেশন হবে না, ওয়াটার ঢুকবে না, পেনেট্রেট করবে না, পারমিয়েবিলিটি ইজ ভেরি লো। সো ওইটার উপরে যখন কোনো প্রেসিপিটেশন হবে, একটা ওয়াটার লেয়ার দিয়ে কিন্তু উপর দিয়ে ওভারল্যান্ড ফ্লো হয়ে বাইরে চলে যাবে, দ্যাট ইজ কল্ড ওভারল্যান্ড ফ্লো। আর সারফেস রান অফ হলো যে কোনো সারফেস হতে পারে, এটা পেভড সারফেস হতে পারে, আনপেভড সারফেস হতে পারে। এই যে কোনো সারফেসের উপরে প্রেসিপিটেশন বা রেইনফল পড়ার পরে যে অ্যামাউন্ট অফ ওয়াটারটা তোমার ড্রেইনড আউট হবে, সেই অ্যামাউন্ট বা সেই ভলিউম অফ ওয়াটারটাকে আমরা বলবো সারফেস রান অফ। আর সারফেস রান অফ আর বেস ফ্লোর মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি ক্লিয়ার। সারফেস রান অফ অলওয়েজ হ্যাপেন্স অন দ্য টপ অফ দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড, আর বেস ফ্লো হ্যাপেন্স বিলো দ্য ওয়াটার টেবল। অলওয়েজ গ্রাউন্ড ওয়াটার ফ্লোটাকে আমরা বলবো সাবসারফেস ফ্লো, যেটা সারফেসের নিচে হয়, গ্রাউন্ডের নিচে হয়। আর ওয়াটার টেবিলের নিচে যদি কোনো ওয়াটার ফ্লো থাকে, ল্যাটারাল ওয়াটার ফ্লো, সেটাকে আমরা বলবো বেস ফ্লো। সো সারফেস রান অফ বেস ফ্লো ডিফারেন্সটা বুঝলাম, সারফেস রান অফ ওভারল্যান্ড ফ্লোর ডিফারেন্সটা তোমরা বুঝলাম। নেক্সট, রান অফ এক্সকিউজ মি রান অফ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমস। যে কোনো রিভার বা স্ট্রিম তিন রকম হতে পারে ডিপেন্ডিং অন দ্য এক্সিস্টেন্স অফ ওয়াটার ইন দ্যাট স্ট্রিম। আমরা যদি যে কোনো একটা স্ট্রিম বা রিভারে সারা বছর ওখানে ওয়াটার ফ্লো পাই, দ্যাট উইল বি কল্ড পেরেনিয়াল স্ট্রিম। পেরেনিয়াল স্ট্রিম কি? সারা বছর ওখানে ওয়াটার ফ্লো থাকবে, মানে পানি থাকবে ওখানে, নদীতে পানি থাকবে এবং একটা ওয়াটার ফ্লো থাকবে, দ্যাট ইজ কল্ড পেরেনিয়াল স্ট্রিমস। ইন্টারমিটেন্ট স্ট্রিম কি? ইন্টারমিটেন্ট স্ট্রিম হলো only during the wet season. বাংলাদেশের জন্য ওয়েট সিজন কি? কোন কোন মান্থস বলো তো, কে বলতে পারবো? আমরা রেইনফল কোন কোন সিজনে রিসিভ করি বাংলাদেশে? মিস জুলাই, অগস্ট, জুন, জুলাই, সেপ্টেম্বর। অগস্ট। জুলাই, অগস্ট। শুধু এই তিন তিন মাস?
এই বছর কি অক্টোবরে গত এক দেড় মাস আগে অক্টোবরে হাইয়েস্ট রেইনফল হয়েছে বাংলাদেশে। সিভিল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ এক সেমেস্টার পরে, রোড বানাবা না তোমরা? রোড বানাতে হলে এই হাইড্রোলজির এই কনসেপ্ট লাগবে। ড্রেন কোথায় দিবা, রিটেনশন বেসিন কোথায় দিবা, আনলে তো রাস্তা যা বানাবা ডুবে যাবে। রেইনি সিজন জানো না? জানো নিশ্চয়ই, হয়তো এখন মাথায় আসতেছে না, বাট আই রিয়েলি ওয়ান্ট টু নো আমাদের ওয়েট সিজন বলতে আমরা কি বুঝি? মনসুন, পোস্ট মনসুন, প্রি মনসুন। আমাদের মেইনলি রেইনফল বাংলাদেশে যখন আসে সেটা মনসুন। মনসুন কি? এটা একটা ওয়েদার সিস্টেম, ঠিক আছে? মনসুনের নাম তো শুনছো না? জি ম্যাডাম। ওকে, সো মনসুন হলো কি একটা ওয়েদার সিস্টেম। সেটা কি? এই ওয়েদার সিস্টেম ফর হান্ড্রেডস অফ ইয়ার স্টাবলিশড হয়েছে ডিপেন্ডিং অন দ্য উইন্ড ডিরেকশন এবং ময়েশ্চার কন্টেন্ট অফ দোজ উইন্ডস। আমরা তোমার সাউথ প্যাসিফিক ওশান থেকে একটা ময়েশ্চার ড্রিভেন এয়ার তোমার মে থেকে এপ্রিল থেকে মে এর মধ্যে ইট কামস টুয়ার্ডস আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে। ইট কামস টুয়ার্ডস দিস, ঠিক আছে? এই উইন্ডটা ব্লো করে উইথ অল দ্য ময়েশ্চার। সো জুন থেকে আমরা এই ওই তোমার যা হয় রেইনফল ক্রাইটেরিয়া, রেইন ফরমেশনের প্রসেস শুরু হয়ে যায়। এবং তখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং এখন বলা হচ্ছে মিড নভেম্বর পর্যন্ত এই মনসুন সিস্টেমটা পারসিস্ট করে আমাদের অ্যাটমসফিয়ারে, এবং উই রিসিভ দ্য মোস্ট অফ রেইনফল ডিউরিং দিস পিরিয়ড। সো এইটাকেই বলা হয় মনসুন। তোমার সেপ্টেম্বর পর্যন্ত, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মনসুন, নট অগস্ট, আনটিল সেপ্টেম্বর ইজ দ্য মনসুন। অক্টোবর, নভেম্বর এই দুটো হলো গিয়ে পোস্ট মনসুন। তারপরে হলো গিয়ে ড্রাই মান্থস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর মার্চ, এপ্রিল, মে এই 3 মাস আবার প্রি মনসুন, ঠিক আছে? সো যেহেতু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমাদের কোনো রেইনফল হয় না, ঠিক আছে, এর জন্য আমরা এটাকে মনসুনের সাথে এই সিজনটাকে রিলেট করি না। প্রি মনসুন হলো গিয়ে এপ্রিল, মার্চ, এপ্রিল, মে। মনসুন হলো গিয়ে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর এটা হলো গিয়ে মনসুন। অক্টোবর, নভেম্বর হলো পোস্ট মনসুন, ঠিক আছে? সো এই মনসুন সিস্টেমের সাথে আমাদের রেইনফল রিলেটেড বাংলাদেশের জন্য। আর ওয়েট সিজন আমরা সেটাকেই বলি যখন আমরা উই রিসিভ মোস্ট অফ আওয়ার রেইনফল, সেটাকেই বলা হয় ওয়েট সিজন, যখন আমাদের সবচেয়ে বেশি রেইনফল হয়। হ্যাঁ, তো আমাদের সবচেয়ে বেশি রেইনফল হয় মনসুন এবং পোস্ট মনসুন সিজনে, উইচ ইজ জুন থেকে নিয়ে মিড নভেম্বর, ঠিক আছে? এই ওয়েট সিজনে যদি স্ট্রিমে বা রিভারে ওয়াটার ফ্লো থাকে আর ড্রাই পিরিয়ডে, ড্রাই পিরিয়ড হলো কি যখন রেইনফল হয় না, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই 3 মাস যখন রেইনফল হবে না তখন আমরা কোনো ওই রিভারের মধ্যে ওয়াটার ফ্লো পাবো না। ওই সব রিভারকেই বলা হয় ইন্টারমিটেন্ট রিভার্স বা ইন্টারমিটেন্ট স্ট্রিম। এই ইন্টারমিটেন্ট স্ট্রিম হলো তোমার কিছু কিছু ব্রাঞ্চেস অফ পদ্মা রিভার, যেগুলো অ্যাকচুয়ালি মেইন রিভার থেকে অনেক আগেই ব্রাঞ্চড আউট হয়ে গেছে এবং অনলি তোমার ওয়েট সিজনে ওইটার মধ্যে ওয়াটার ফ্লো পাওয়া যায়। ড্রাই সিজনে অ্যাকচুয়ালি রিভারটা তোমার কি হয়ে যায়, অনেক চর পড়ে গেছে বা সেডিমেন্টেশন হয়ে গেছে, তখন আর কোনো ওয়াটার ফ্লো পাওয়া যায় না। ওকে, সো দ্যাটস ইন্টারমিটেন্ট রিভার। আরেকটা টাইপ অফ রিভার আছে এফেমেরাল স্ট্রিম। এফেমেরাল স্ট্রিমটা কি? ইউজুয়ালি পাহাড়ি স্ট্রিম, হিলি এরিয়াজে অনলি রেইনফল যখন হয়, অনলি ফর দ্যাট ডিউরেশন তুমি দেখবা পাহাড়ি ছড়া বলে। পাহাড়ি ছড়া
সব ছড়া না, অনেক ছড়া অনেক তোমার হাফ দ্য ইয়ার রান করে, বা ইন্টারমিটেন্ট স্ট্রিমও আছে পাহাড়ে। বাট হিলি এরিয়াজে অনেক সময় হয় যে বৃষ্টি পড়লো, তখন দেখা যায় যে এই সারফেস চ্যানেলস আছে, কিছু কিছু এরকম দেখা যায় যে দাগ, এদিক দিয়ে পানির রাস্তা, ওইসব তখন রেইনফল ওয়াটারটা স্ট্রিমটা ক্রিয়েটেড হয় অনলি ডিউরিং দ্য রেইনফল। বৃষ্টিপাত শেষ, ওই রেইনফলও শেষ, ওই স্ট্রিম লাইনও শেষ। ঠিক আছে? সো এই টাইপ অফ স্ট্রিমকে বলা হয় এফেমেরাল স্ট্রিম, এবং এটার কন্ডিশন হলো কি, ইট হ্যাজ টু হ্যাভ ভেরি হাই স্লোপ, মানে পাহাড়ের চূড়ার দিকে এই এফেমেরাল স্ট্রিমস গুলো থাকে। ঠিক আছে? হাই হাই স্লোপ এরিয়াতে থাকে। ওকে, দ্যাটস থ্রি টাইপস অফ স্ট্রিমস। নেক্সট হলো অ্যানুয়াল রান অফ ভলিউম বা ইল্ড আমরা যদি বলি। তোমরা 312 যখন করেছো, ওপেন চ্যানেল হাইড্রো যখন করেছো, তখন এক্সপেরিমেন্ট 9-10 এর দিকে তোমরা কি করেছিলা? এক্সপেরিমেন্ট 9-10 কি ছিল? একটা কারেন্ট মিটার দিয়ে তোমরা ইরেগুলার ক্রস সেকশনের একটা রিভার, সেইখানে তোমরা ভেলোসিটি মেপেছো, এরিয়া মেপেছো এবং ডিসচার্জ মেপেছো, তাই না? বিভিন্ন স্ট্রিপে, মনে আছে? আমাকে শোনা যাচ্ছে? মনে নাই কারো? জি ম্যাডাম, মনে আছে। হুম। 61 জনের মনে না থাকলে তো একটা প্রবলেমের বিষয় ছিল। সেটা কিসের জন্য ছিল? ওইটা কি কি মেপেছিলাম? ম্যাডাম, ডিসচার্জ মেপেছিলাম। রাইট, ইরেগুলার একটা ক্রস সেকশনের ডিসচার্জ মেপেছিলাম। সো আমরা একই কাজ করি বিভিন্ন রিভারে, অবভিয়াসলি কারেন্ট মিটার দিয়ে করি না আমরা। তোমার ডপলার ডপলার কারেন্ট মিটার, যেটা তোমার হাইট মাপে, হাইট থেকে তোমার বিভিন্ন পয়েন্টের ভেলোসিটি ডপলার ম্যাপ থেকে বের করে। ঠিক আছে? ওইগুলো দিয়ে বড় বড় রিভারের একটা ক্রস সেকশনে প্রত্যেক মাসে, আর যদি একটা ইম্পর্টেন্ট রিভার হয়, যেমন এখন ইম্পর্টেন্ট রিভার কি, যমুনা, পদ্মা, নতুন ব্রিজ হয়েছে, সবাই জানতে চাচ্ছে যে এটার স্কাওয়ারিং কিরকম হবে, এটার ফ্লো কিরকম থাকবে, এইসব ক্যালকুলেট করার জন্য এভরি মান্থ ওই রিভার গুলার পার্টিকুলার পয়েন্টে, পার্টিকুলার কিছু পয়েন্টে ক্রস সেকশনে ডিসচার্জটা মেজার করা হয়। সো অ্যানুয়াল ভলিউমটা তোমার এভরি মান্থের পিক গুলা অ্যাড আপ করে ওই অ্যানুয়াল ইলটা, মানে ওই রিভারটা কতটুকু ডিসচার্জ, ওই রিভার থেকে কতটুকু ওয়াটার ডিসচার্জ হচ্ছে এভরি ইয়ার, কতটুকু ফ্লো হচ্ছে, সেটা মেজার করা যায়। ঠিক আছে? নাও এস্টিমেশন অফ ইল্ড, এই যে তোমার রান অফটা আমরা ক্যালকুলেট করছি রিভারের জন্য, এটা আমরা ডিসচার্জ বলছি। সারফেসের উপরে থাকলে সেটা হলো গিয়ে আমার ইল্ড হয়ে যাচ্ছে বা রান অফ হয়ে যাচ্ছে। এই রান অফ মেজার করা তিনটা মেথড আছে। একটা হলো রেইনফল রান অফ কোরিলেশন, সেকেন্ডটা হলো এম্পিরিক্যাল ইকুয়েশন। কিছু ইকুয়েশন, কখন আমরা এম্পিরিক্যাল ইকুয়েশন বলি? এম্পিরিক্যাল ইকুয়েশন, আর হলো গিয়ে রান অফ, পি হলো গিয়ে প্রেসিপিটেশন। ঠিক আছে? রেইনফল আর রান অফ, রেইনফল হলেই রান অফ হবে। সো এখানে কজ অ্যান্ড এফেক্ট, প্রথমে কোনটা, রেইনফল নাকি রান অফ? ম্যাম রেইনফল। রাইট, দ্য কজাল হলো গিয়ে রেইনফল, রেইনফল হলেই এফেক্ট হলো গিয়ে রান অফ। ঠিক আছে? সো রেইনফল হলো গিয়ে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রেইনফল হবে, রেইনফলের উপরে ডিপেন্ডেন্ট হলো গিয়ে আমার রান অফ, সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো গিয়ে রান অফ। সো কে বিটা কি, এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা বের করতে পারি এই টেবিল দিয়ে। সো এম্পিরিক্যাল কিছু ইকুয়েশন আমরা ইউজ করে রেইনফল রান অফটা মেজার করতে পারি। আর লাস্ট হলো গিয়ে রেশনাল ফর্মুলা বা রেশনাল মেথড, যেটা তোমার ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজড হয়, কিউ ইকুয়ালস টু সি আই এ, এটাকে রেশনাল ফর্মুলা বলে।
বলে। আমরা একটা একটা করে যদি দেখি, ফার্স্টটা রেইনফল রান অফ কোরিলেশনস। এটা একটা রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশনটা it looks like this. Regression equation, capital R equals to A P plus B. A আর B কি? A আর B হলো এই ইকুয়েশনের কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি রিগ্রেশন কনস্ট্যান্ট, সিন্স দিস ইজ আ রিগ্রেশন ইকুয়েশন। ক্যাপিটাল আর হলো রান অফ, আর ক্যাপিটাল পি হলো গিয়ে প্রেসিপিটেশন। এই তোমাকে যদি একটা ক্যাচমেন্টের জন্য সেট অফ রান অফ ভ্যালুস দিয়ে দেওয়া হয় উইথ প্রেসিপিটেশন ভ্যালুস, তাহলে কিন্তু তোমরা এই ফর্মুলা এ আর বি, এই ফর্মুলা ইউজ করে কনস্ট্যান্ট দুইটা বের করে ফেলতে পারবা, যেটার জন্য তোমার কি আর দেওয়া থাকবে, পি দেওয়া থাকবে, দুইটা কলাম বানাবা। নেক্সট কলামটা কি হবে? প্রেসিপিটেশন টাইমস রেইনফল, এই একটা কলম বানাবা। তারপরে পি স্কোয়ার আর স্কোয়ারের কলম বানাবা। তারপরে রিগ্রেশন ইকুয়েশন সলভ করেছো না এসব করে টুটুতে? জি ম্যাডাম। হুম। সো আর পি এর ভ্যালু দিয়ে দিয়ে দিলে এ আর বি বের করতে পারবা? জি ম্যাম। Yes, কে কনফিডেন্ট বের করতে পারবা নাকি না? পারবো ম্যাডাম। পারা যাবে? জি ম্যাম। পারা যাবে। জাস্ট যেটা করতে হবে, আর পি এর ভ্যালু দেওয়া থাকবে দুইটা কলামে। এই যে আমার কার্সর দেখা যাচ্ছে, পি আর, পি টাইমস আর, ম্যাডাম। এই পি আর এর একটা কলাম বানাবা, এখানে পি এর ভ্যালু টাইমস আর এর ভ্যালু ওগুলা করতে থাকবা, এবং সামেশনটা একদম লাস্টে বের করবা। পি স্কোয়ারের একই জিনিস, এই পুরাটা করে এই ফর্মুলা ইউজ করে এ বের করবা, বি বের করবা, আর এন হলো কি নাম্বার অফ অবজারভেশন সেস, যেটা দিয়ে দেওয়া থাকবে। ওকে, নেক্সট হলো স্মল আর, কোরিলেশন কোফিশিয়েন্ট অর পিয়ারসন কোরিলেশন কোফিশিয়েন্ট। একটা রিগ্রেশন ইকুয়েশনে দুইটা ভ্যারিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি মাত্রই বললাম আমাদের ক্ষেত্রে, এই ইকুয়েশনটার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি এই ইকুয়েশনে? P. পি ম্যাডাম। পি, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর। সো এই পি আর আর কতটুকু ওয়েল অ্যাকোয়েন্টেড, এই রিগ্রেশন ইকুয়েশনটা কতটুকু ওয়েল রিপ্রেজেন্ট করে, এই দুইটার কোরিলেশনটাই রিপ্রেজেন্ট করে আর দিয়ে। তার মানে আর কোরিলেশন কোফিশিয়েন্ট 1 এর যত কাছে হবে তত কি রান অফ will depend that much on precipitation. Say for that catchment, ওইখানে আমরা যদি আর এর ভ্যালু ক্লোজ টু 1 পাই, 0.992, তার মানে কি highly correlated. Runoff is highly correlated with precipitation. ওইখানে রেইনফল হলে পানি তার মানে অ্যাকচুয়ালি ইনফিলট্রেট করছে না, গ্রাউন্ডে যাচ্ছে না, উপর দিয়ে সারফেস রান অফ ভলিউমটা অনেক বেশি হচ্ছে। তার মানে যতটুকুই আমরা রেইনফল হচ্ছে বেশিরভাগই আমার সারফেস রান অফ দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা আর এর ভ্যালু যদি হাই হয়, এটা রিপ্রেজেন্ট করে কি? এটা কি একটা আর্দেন সারফেস নাকি একটা পেভ সারফেস? সে আর 0.92, what are the chances যে এটা এই ক্যাচমেন্টটা, what does it say about the catchment type? এটা কি একটা পেভড পার্কিং লটের কথা বলছে, নাকি বুয়েটের পার্কিং লটের কথা বলছে, নাকি বুয়েট ফিল্ডের কথা বলছে বলো তো? Parking lot. পার্কিং লট। কেন? পার্কিং লট তো পেভড একটা সারফেস না, সিমেন্টেড সারফেস। রেইনফল হলে, বৃষ্টিপাত হলে পার্কিং লটের উপর দিয়ে পারমিয়েবিলিটি কি কম না?
নিচে জি ম্যাম। পানিটা কম যাবে, উপরেই পানি জমা থাকবে এবং স্লোপ দিয়ে আস্তে আস্তে ওই স্টর্ম আমাদের ড্রেনের দিকে চলে যাবে, ঠিক আছে? কিন্তু একই অ্যামাউন্ট অফ রেইনফল যদি তোমার ফিল্ডে হয়, ফিল্ডে, আমাদের বুয়েট ফিল্ডে, সেটা কি পেভ সারফেস, শুধু পিচে, পিচটুকু পেভ এবং সাইড গুলো, বাকি বাকিটা কি ফিল্ডটা মাটি না, আর্দেন না? ইয়েস ম্যাম। ইনফিল্ট্রেশন বেশি না কম? পানি ঢুকবে কি বেশি না কম? বেশি। বেশি। তাহলে সারফেস রান অফ কি কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। কম হবে। তার মানে একটা আর্দেন ফিল্ডে যেখানে তোমার পেভ সারফেস কম, সেইখানে আমার আর আর পি, রান অফ আর প্রেসিপিটেশনের কোরিলেশন কোফিশিয়েন্ট কি বেশি হবে না কম হবে? আর আর্টেন সারফেসে আর্দেন সারফেসে কম হবে। আরে কম ফেরো। হবে, আর এর ভ্যালু কম হবে। আর এর ভ্যালু আর কিছুই না, আর এর ভ্যালু অ্যাকচুয়ালি তোমাকে রিপ্রেজেন্ট করছে what what is the correlation between runoff and precipitation. So runoff precipitation যাই হোক, বেশি হোক, কিন্তু সেটার সাথে যদি রান অফ এর ভ্যালু কম হয় তখনই তো আর এর ভ্যালু কম হবে। যে আর এর ভ্যালু তুমি 0.4 পেলা, তার মানে কি runoff is not highly correlated with precipitation. 0.4 আর এর ভ্যালু, কোরিলেশন কোফিশিয়েন্টের ভ্যালু, ইট রিপ্রেজেন্টস যে runoff is not highly dependent on precipitation for that catchment. তো আমরা বলতে পারি যে what are the chances, এখানে বৃষ্টিপাত তো হয়েছে, রান অফটা কেন তত বেশি হয়নি? কারণ তার মানে এখানে বাকিটুকু পানি আসলে ইনফিল্ট্রেট করে গ্রাউন্ডের নিচে চলে গেছে। তার মানে কি, হোয়াট আর দ্য চান্সেস দ্যাট দ্য সারফেস ইজ নট পেভ, দ্য সারফেস ইজ পসিবলি তোমার আর্দেন একটা সারফেস। সো এইসব জিনিস আমাদের বুঝতে হবে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন আছে, একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে হবে তোমাদের। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ম্যাম। প্রবলেম 1, given below are the monthly rainfall P and the corresponding runoff R values covering a period of 18 months for a catchment. Develop a regression equation between R and P. রিগ্রেশন ইকুয়েশনটা ডেভেলপ মানে কি? আমাদের রিগ্রেশন ইকুয়েশন কি ছিল? ক্যাপিটাল আর ইকুয়ালস টু এ পি প্লাস বি। এখানে আননোন কি? তোমার আর দিয়ে দেওয়া আছে, পি দিয়ে দেওয়া আছে, আননোন কি? এ আর বি। এ আর বি। এ আর বি বের করার জন্য ইকুয়েশন আছে। সো তোমাদের এই টেবিলটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে তোমাদের এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তোমাদের যেটা করতে হবে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। আই হোপ তোমরা কেউ কেউ স্ক্রিনশট নিয়েছো, এটা শেয়ার করে দিও সবার মধ্যে। স্ক্রিনশট নিয়েছো? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, এই এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে তোমরা। এই কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এ বি আর আর এর ভ্যালু, এবং তারপরে তোমরা এটাকে ইন কনক্লুশন ড্র করবা, হোয়াট ইজ দ্য টাইপ অফ সারফেস ইট ইজ। বোঝা গেছে? ইয়েস ম্যাম। এই অ্যাসাইনমেন্টটা তোমরা, যখনই আমি কোনো অ্যাসাইনমেন্ট দেই, অ্যাকচুয়ালি এটা ডেডলাইন 1 সপ্তাহ। আজকে সানডেতে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেই, দ্য ডিউ ডেট ইজ নেক্সট সানডে। ওকে, এবং সবগুলোই তোমার আপলোড করে দিতে হবে। আর আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাসের উপর?
ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে তোমরা লিভ করতে পারো মিটিং। আজকের ক্লাস এখানেই শেষ। আমি চ্যাট বক্সে রোল নাম্বার গুলো চেক করে মিটিং এন্ড করবো। এই স্ল্যাগ গুলো কি ম্যাডাম আগের ইয়ারের স্যারেরটাই? হ্যাঁ